একজন জেলের কাছে নদী বড় রহস্যময়ী, প্রগাঢ় অচেনা কল্পনা এবং মরীচিকার এক দেশ, যেখানে রাতের বেলা মানুষ এমন কিছু দেখে যার কোনো অস্তিত্ব নেই, যেখানে লোকে অদ্ভুত সব শব্দ শোনে, যেখানে অকারণেই একজনের শরীরে উঠে যায় কাঁপুনি, যেন গোরস্থানের ভিতরে সে হাঁটছে। এবং সত্যি এক ভয়ানক গোরস্থান, যে কবরখানায় কোনো কবর নাই। জেলেদের কাছে জমিন সীমাবদ্ধ, কিন্তু রাতের বেলা অমাবস্যাকালে নদী মনে হয় সীমাহীন। স্টোরি আর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শুনতে থাকুন আজকের গল্প লাশ। গত গ্রীষ্মে প্যারিস থেকে কয়েক মিটার দূরে সিন নদীর তীরে ছোট্ট একটা বাড়ি ভাড়া করেছিলাম। ওখানে প্রতি রাতেই যেতাম ঘুমাতে। কয়েকদিনের মধ্যে আমার এক পড়শির সঙ্গে খাতির হয়ে গেল। লোকটির বয়স 30 থেকে 40-এর মধ্যে। এরকম অদ্ভুত মানুষের সঙ্গে আগে কখনো পরিচয় হয়নি আমার। লোকটি দাঁড় বাড়িতে খুব পছন্দ করত। সবসময় তাকে পানির ধারে কিংবা নদীতে দেখতাম। এ লোকের বোধ হয় নৌকার মধ্যে জন্ম। নৌকাতে হয়তো একদিন তার মৃত্যু হবে। একদিন সিন নদীর তীরে দুজনে হাঁটছি। লোকটির কাছে নদী সংক্রান্ত অভিজ্ঞতার কথা জানতে চাইলাম। হঠাৎ লোকটি উত্তেজিত হয়ে উঠল। তার চেহারার রং কেমন যেন বদলে গেল। বাকপটু হয়ে উঠল সে। প্রায় কবিত্র ভাব এসে গেল তার কথাবার্তায়। তার বুকের মধ্যে একটা জিনিসই শুধু অনুকরণ তোলে, একটা বিষয়ে যার তার যত আগ্রহ এবং অনুরাগ, তা হলো নদী। আহ, বলল সে আমাকে, আমাদের বাড়িতে বয়ে যাওয়া নদীকে নিয়ে যত স্মৃতি রয়েছে আমার। আপনারা যারা শহরে থাকেন তারা নদীর মহত্ব বুঝতে পারবেন না, কিন্তু একজন জেলের কাছে শব্দটি একবার উচ্চারণ করে দেখুন। তার কাছে নদী কত রহস্যময়, প্রগাঢ় অচেনা কল্পনা এবং মরীচিকার এক দেশ, যেখানে রাতের বেলায় মানুষ এমন কিছু দেখে তার কোনো অস্তিত্ব নেই, যেখানে লোকে সব অদ্ভুত শব্দ শোনে, যেখানে অকারণেই একজনের শরীরে উঠে যায় কাঁপুনি, যেন গোরস্থানের ভিতরে সে হাঁটছে। এবং সত্যি এক ভয়ানক গোরস্থান, যে কবরখানায় কোনো কবর নাই। জেলেদের কাছে জমিন সীমাবদ্ধ, কিন্তু রাতের বেলা, বিশেষ করে অমাবস্যার কালে, নদী মনে হয় সীমাহীন। সাগরের প্রতি নাবিকদের কোনো অনুভূতি নাই। সমুদ্র মাঝে মাঝে বেপরোয়া হয়ে ওঠে, তর্জন গর্জন করে, আবার আপনার সঙ্গে ভদ্র আচরণ করে, কিন্তু নদী নীরব এবং বিশ্বাসঘাতক। এটি কখনো ফিসফাস শব্দ করে না, নিঃশব্দে বয়ে চলে। এবং এই নিরন্তর বয়ে চলা আমাকে সাগরের বড় ঢেউয়ের চেয়েও বেশি আতঙ্কিত করে তোলে। স্বপ্নচারীরা ভান করে সমুদ্র তার বুকে নীল দিগন্তকে লুকিয়ে রাখেন, যেখানে ডুবন্ত মানুষ বড় বড় মাছদের সামনে পেছনে পাক খায়, কিন্তু নদী রয়েছে কেবল নিশ্চিম কালো গভীরতা, যেখানে পিসের কাদার মধ্যে পচে যায় লাশ। এর সমস্ত সৌন্দর্য ফুটে ওঠে যখন ভোরের সূর্যের আলোয় চিকমিক করে জল, অথবা নলখাগড়ার গায়ে বয়ে যাওয়া বাতাসের ফিসফিসের সঙ্গে তীরে ছড়াছড়া বাড়ি মারে জল। তবে আপনি আমার স্মৃতির কথা জানতে চেয়েছেন। আপনাকে আমার জীবনের অদ্ভুত অভিজ্ঞতার কথা বলবো, যেটি ঘটেছিল 10 বছর আগে। তখন আমি বাস করতাম, এখনো করি, বুই ল্যাফনের বাড়িতে। আমার ঘনিষ্ঠ এক বন্ধু লুইস ওয়ানেট, সে এখন সরকারি চাকরিতে ঢুকেছে বলে নৌকা চালানোর শখ বাদ দিয়েছে। বাস করতো সিকায়ে, এখান থেকে প্রায় 2 ক্রোশ দূরে। আমরা প্রতিদিন একসঙ্গে ডিনার করতাম, কখনো ওর বাড়িতে, আবার কখনো আমার বাড়িতে আসতো মেহমানায়। একা রাতে আমি একা বাড়ি ফিরছি, বেজায় ক্লান্ত। আমার 12 ফুট লম্বা ভারী নৌকাখানা তার পাইছে, শ্রান্ত দেহে, যেটি আমি সাধারণত রাতের বেলায় করে থাকি। কয়েক সেকেন্ডের জন্য থেমে গেলাম রেল রোড সেতু থেকে 200 মিটার দূরে, ঘন নলখাগড়া ঝোপটার ধারে, খানিক দম নেওয়ার জন্য। চমৎকার সুন্দর রাত, ঝলমলে চাঁদের আলোয় চিকমিক করছে নদীর জল। বাতাস বেশ শান্ত ও মৃদু। এমন চমৎকার পরিবেশে মনের সুখে ধূমপান করার মজাই আলাদা। আমি নদীতে নগদ ছুড়ে দিলাম, পাইপ ধুয়ে টানবার জন্য। নৌকা স্রোতের সঙ্গে ভেসে চলছিল। নগদ শাঁ করে নিচে নামতে একসময় দাঁড়িয়ে পড়লাম। আমি স্ট্যান্ডে ভেড়ার চামড়ার গালিচের উপর আরাম করে বসলাম। কোথাও কোনো শব্দ নাই, শুধু নদী তীরে ঢেউয়ের বাড়িঘর মৃদু ছড়াছড়া ছাড়া। এখানে মানুষ সমান লম্বা নলখাগড়াগুলো অদ্ভুত সব আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে দোল খাচ্ছে বাতাসে। নদী একদম স্থির এবং নিশ্চল,
তবে চারপাশের অস্বাভাবিক নীরবতা আমি উপভোগ করছিলাম। সকল প্রাণীকুল, কোলা ব্যাঙ এবং সোনা ব্যাঙ, জলার নৌকা সঙ্গীত শিল্পী যারা চুপ করে আছেন। হঠাৎ আমার ডান দিক থেকে ঘ্যাঙর ঘ্যাঙর ডেকে উঠলো একটা ব্যাঙ। চমকে গেলাম আমি। তারপর আবার অটুট একটা নিস্তব্ধতা। আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। আমি ধূমপানে মনোনিবেশ করলাম। স্বভাবে অতিশয় ধূমপানি হলো সে রাতে আমি ধূমপান করতে পারছিলাম না। দ্বিতীয়বার পাইপে টান দেওয়ার পরে কাজ যেন কেমন গুলিয়ে উঠল। আর মুখ দিলাম না পাইপে। গুনগুনিয়ে একটি গানের সুরে ভাসতে লাগলাম নিজেকে। নিজের গলায় নিজের সুর কাছে নিজের সুর যেন বেসুর ঠেকলো। তাই আমি নৌকার তলায় হাত পা টান করে শুয়ে নির্দিষ্ট আকাশ দেখতে লাগলাম। কিছুক্ষণ চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ নৌকাটি কেমন যেন দুলতে শুরু করলো। একটু অস্বস্তি বোধ হলো আমার। মনে হলো এপাশে ওপাশে ধাক্কা খাচ্ছে। তারপর মনে হলো কোনো অদৃশ্য একটা শক্তি যেন এটাকে টেনে নিয়ে যাচ্ছে জলের তলায়। তারপর আবার তুলে ফেলছে অপর দিকে। আমি যেন ঝড়ের মাঝখানে ফুটোফুটি খাচ্ছি। চারপাশে নানা রকম শব্দ শুনতে পাচ্ছিলাম। দারুণ চমকে গিয়ে সোজা হয়ে উঠে বসে দেখি নদীর জলে রূপালী চাঁদের আলো গলে পড়ছে। সবকিছু আশ্চর্য এবং শান্ত। আমার স্নায়ুগুলো অস্থির হয়ে উঠেছিল। ঠিক করলাম এখান থেকে চলে যাব। নগরের শিকল ধরে টান দিলাম। দুলে উঠল নৌকা। তখন বাধাটি সম্পর্কে সচেতন হয়ে উঠলাম। আমি জোরে জোরে টানতে লাগলাম শিকল। কিন্তু নগর তো উঠে আসে না। নদীর তলায় কোনো কিছুতে ওটা আটকে গেছে। আমি টেনেও তুলতে পারছি না। আবার মারলাম টান, বৃথা চেষ্টা। বৈঠা দিয়ে নৌকার মুখ ঘুরিয়ে উজানের দিকে নগরের অবস্থান পরিবর্তন করতেন, কিন্তু কোনো লাভ হলো না। নগর এখনো নদীর তলায় গেঁথে বা আটকে রয়েছে। রাগের চোটে আমি শিকল ধরে সাজরে না দিলাম, কিছুই ঘটল না। এই শিকল ছেঁড়ার সাধ্য নেই আমার, কিংবা নৌকা থেকে এটা ছুটিয়ে নিতেও পারবো না, কারণ জিনিসটা ভয়ানক ভারী। ওটা নৌকার গলিতে আমার বাবুর চেয়ে মোটা কাষ্ঠখণ্ডের সঙ্গে বল্টু দিয়ে আটকানো। তবে যেহেতু আবহাওয়া ছিল চমৎকার, তাই ভাবছিলাম আমাকে হয়তো বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, কেননা কোনো জেলে নৌকার চোখে পড়ে যাবে। আমাকে দেখলে তাদের কেউ আমাকে সাহায্য করতে আসবে। আমার দুর্বিপাক আমাকে শান্ত করে রাখল। আমি বসলাম এবং পায়ে ফুঁকলাম। আমার সঙ্গে ব্রান্ডের একটু ফ্লাক্স ছিল। 2-3 গ্লাস ব্রান্ডি পান করলাম। প্রচুর গরম। প্রয়োজন হলে নক্ষত্র রাজের নিচে শুয়ে চাঁদের দিকে তাকিয়ে রাত পার করে দিতে পারবো। হঠাৎ নৌকার পাশে একটা শব্দে আমি দারুণ চমকে গেলাম। মাথা থেকে পা পর্যন্ত শীতল স্রোত দ্বারা বইল। শব্দটির উৎস কোনো সন্দেহ নেই, স্রোতে ভেসে আসা কোনো কাঠের টুকরো। তবু একটা অদ্ভুত অস্থিরতা আমাকে গ্রাস করল। আমি নগরের শিকল চেপে ধরে প্রাণপণে টানতে লাগলাম। নগর স্থির রইল। আমি ক্লান্ত এবং বিধ্বস্ত হয়ে বসে পড়লাম। তবে ধীরে ধীরে নদী ঢেকে যাচ্ছিল ঘন সাদা কুয়াশায়। অবগুণ্ঠনে জলের ওপর দিয়ে ভেসে আসছিল। আমি খাড়া হয়ে দাঁড়িয়েও না নদী, না আমার পা অথবা নৌকা কিছু দেখতে পাচ্ছিলাম না। শুধু নলখাগড়ার ডগা এবং তার পেছনে চাঁদের আলোয় স্নান সমগুণে দৃষ্টিগোচর হচ্ছিল। সেদিকে বড় বড় কালো বিন্দু শটান ঊর্ধ্বমুখী। এগুলো ইটালিয়ান পপলার গাছের সারি। আমার কোমর পর্যন্ত ঢেকে গিয়েছে সাদা কাপড়ের এক অদ্ভুত কুয়াশায়। তখন উদ্ভট সব চিন্তা খেলছিল মাথায়। কল্পনা করছিলাম কেউ আমার নৌকায় ওঠার চেষ্টা করছে, তবে কুয়াশার কারণে কিছু দেখতে পাচ্ছিলাম না। নদী অদৃশ্য অস্বচ্ছ কুয়াশার পর্দার আড়ালে। মনে হচ্ছিল এই পর্দার পিছনে কিদ্ভুত সব প্রাণী সাঁতরে আসছে আমার দিকে। ভয়ানক একটা অস্বস্তি ঘিরে ধরছিল আমাকে। খুলির মাঝখানে শিরশিরে একটা অনুভূতি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইছে। আমার মাথা ঠিকঠাক কাজ করছিল না। আমি সাঁতার কেটে পালাবার কথা ভাবছিলাম। তখনই একটা চিন্তার ভয়ে আমার আত্মাটা কেঁপিয়ে দিল। দেখলাম আমি যেন হারিয়ে গিয়েছি দুর্বোধ্য কুয়াশার মাঝে। এদিক সেদিকে ভেসে চলেছি লম্বা লম্বা ঘাস আর নলখাগড়ার মাঝ দিয়ে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ, টের দেখতে পাচ্ছি না, নৌকা খুঁজে পাচ্ছি না। এই কালো জলের অতলে কেউ আমার পা ধরে হিড়ের করে টেনে নামাচ্ছে। আমার আসলেই আগেই উচিত ছিল সাঁতরে নদীর 500 মিটার পথ পাড়ি দিয়ে নলখাগড়ার ঝোপের মধ্যে উঠে পড়া। অন্তত ওখানে পায়ের নিচে মাটি থাকতো আমার।
তবে আমি যত ভালো সাঁতারু হই না কেন, 10 ভাগের মতো 9 ভাগ ঝুঁকেই থাকতো আমি নদীতে ডুবে মরার। আমি যুক্তি দিয়ে নিজেকে বোঝাতে চাইলাম, বুঝতে পারছিলাম আমার ইচ্ছা শক্তি ভয়ের বিরুদ্ধে লড়াই করতে পারবে। তবে ইচ্ছা শক্তির পাশে আর একটা জিনিস ছিল, যেটির মধ্যে কাজ করছিল ভয়। আমি নিজেকে জিজ্ঞেস করলাম, কিসে ভয় পাচ্ছি আমি? আমার মনের সাহসী অংশ একটা মনের ভীরু অংশকে তীব্র ভর্সনা করছিল, এবং আমি এর আগে এত ভালোভাবে কখনো উপলব্ধি করিনি যে আমাদের মনের মধ্যে বিপরীত ধর্মী দুটি জিনিস সাধারণ লড়াই করছে এবং একটি অপরটির কর্তৃত্ব আদায় করতে চাচ্ছে। এই নির্বোধ ব্যাখ্যা ভীতি আতঙ্কে পরিণত হলো। আমি নিশ্চল হয়ে রইলাম, চক্ষু জোড়া বিস্ফোরিত, উৎক্ষর্ণ কান। কিসের আওয়াজ বা কিসের শব্দ শুনব বলে আশা করছিলাম আমি, জানি না। তবে বোধ হয় ভয়ানক কিছু একটা ঘটবে বলে আশঙ্কিত ছিলাম। এই সময় যদি কোনো মাছ জল থেকে লাফিয়ে উঠত, যা সচরাচর ঘটে, আমি বোধ করি আটকে উঠে অজ্ঞানী হয়ে যেতাম। তবু প্রাণপণ চেষ্টায় আমি বোধ বুদ্ধি প্রায় ফিরে পেলাম, যা আমার কাছ থেকে পালিয়ে যেতে চাচ্ছিল। আবার ফ্লাক্সটা তুলে নিলাম হাতে, বড় বড় ঢোকে পান করতে লাগলাম পানীয়। তারপর একটা বুদ্ধি এলো মাথায়। আমি শরীরের সমস্ত শক্তি জড়ো করে পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে ঘুরে চিৎকার করতে লাগলাম। গলা যখন পুরোপুরি ভেঙে গেল, তখন চিৎকার করতে করতে চুপ হয়ে গেলাম। পাতলাম কান, অনেক দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক। আবার ব্রান্ডি পান করলাম, নৌকার তলায় শুয়ে পড়লাম পিঠ দিয়ে। ঘন্টা খানিক কিংবা 2 ঘন্টা পরও হতে পারে এভাবে শুয়ে রইলাম। আমি চোখ মেলে তাকিয়ে নানা দুঃস্বপ্ন ঘিরে থাকলো আমার মাথায়। উঠে বসার সাহস হচ্ছিল না, যদিও প্রবল ইচ্ছা জাগছিল মনে মনে নিজেকে বলছিলাম, ওঠো, উঠে পড়ো। কিন্তু নড়াচড়া করতে ভীষণ ভয় লাগছিল। অবশেষে অনেক সাবধানে নিঃশব্দে শরীরটাকে টেনে তুললাম। আমি উঁকি দিলাম নৌকার কিনারের দিকে। অপূর্ব সুন্দর মনোহর দৃশ্য জীবনে দেখিনি। ঘন্টা 2 আগেও যে কুয়াশা ভাসছিল জলের উপর, তা ক্রমে নিজেকে গুটিয়ে নিয়ে নদীর তীরে স্তূপ হয়ে জন্মে আছে। নদী এখন ঝকঝকে। কুয়াশা নদীর 2 পাশে 6-7 মিটার উচ্চতার 2টি পাহাড় তৈরি করেছে। পূর্ণিমার আলোয় মনে হচ্ছিল যেন বরফের পাহাড়। আমার মাথার উপর নীল দুধ সাদা আকাশে বিশাল জলোচ্ছ্বাস চাঁদ। জলের প্রাণীগুলো যেমন প্রাণ ফিরে গেল। কোলা ব্যাং ঘ্যাং ঘ্যাং করতে করতে ডাকতে লাগলো। আমার ডান এবং বাম দিক থেকে ভেসে আসতে লাগলো জলার ব্যাঙেদের ফোকাস। অদ্ভুত ব্যাপার, আমার আর ভয় করছিল না। এই অপরূপ দৃশ্যপট আমার মন থেকে সমস্ত ভয় দূর করে দেয়। দৃশ্যটি কতক্ষণ দেখেছি মনে নেই, কারণ একসময় আমি ঘামে ঢুলতে থাকি। দৃশ্যটি কতক্ষণ দেখেছি আমার মনে নেই, কারণ একসময় আমি ঘুমে ঢুলতে থাকি। আবার চোখ মেলে দেখি চাঁদ নেই, আকাশের চারিদিকে মেঘের ভেলা, নদীর জলে ছলাৎ ছলাৎ বাতাসের কানাকানি। শীত শীত লাগছে, নিবিড় হয়ে এসেছে আধার। ফ্ল্যাক্সে যেটুকু ব্রান্ডি তা অবশিষ্ট ছিল পুরোটা গিলে নিলাম ঢকঢক করে। তারপর কম্পমান দেহে শুনতে লাগলাম নলখাগলা ঝোপের মধ্যে শশর শব্দে নদীর ভূতের আওয়াজ। আমি চোখ কুঁচকে অন্ধকারে দেখার চেষ্টা করলাম, কিন্তু ভীষণ অন্ধকারে আমার নৌকা কিংবা নিজের হাত কিছুই দেখা যাচ্ছিল না। হাত চোখের সামনে এনেও দেখতে পাচ্ছিলাম না। যা হোক, আস্তে আস্তে আধারের কালো পর্দাটি কেটে যেতে লাগলো। হঠাৎ মনে হলো একটা ছায়া চলে এসেছে আমার পাশে। ভয়ে চিৎকার দিলাম। সাড়া দিল একটা কণ্ঠ, একজন ছেলে। আমি তার উদ্দেশ্যে ছক হাঁটলাম। সে এগিয়ে এলো, আমার অসহায়ত্বের কথা তাকে জানালাম। সে তার নৌকা নিয়ে আমার পাশে, দুজনে মিলে শিকড় ধরে টানতে লাগলাম, কিন্তু নমরতে নড়ে না। অবশেষে ফর্সা হলো। ধূসর শীতল বৃষ্টির দিনে আবির্ভাব ঘটল। এরকম দিন সবসময় দুর্ভাগ্য ডেকে আনে। আমি আরেকটি জেলে নৌকা দেখতে পেয়ে ডাক দিলাম। এগিয়ে এলো সেও। এই লোকটিও যেন যোগ দিল আমাদের সঙ্গে। 3জন মিলে টানতে শুরু করলাম শিকল।
একটু একটু করে আত্মসমর্পণ করলো নোঙর। টের পাচ্ছিলাম খুব ভারী কিছু একটা নিয়ে উপর উঠে আসছেন। অবশেষে ওটাকে টেনে তুললাম। কালো আবর্জনার একটা পিণ্ড সম, আর আবর্জনার পিণ্ডটি হলো একটা বৃদ্ধার লাশ, গলায় মস্ত বড় একটা পাথর বাঁধা। গল্পটি আপনাদের কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না। আজকের গল্পটি এই পর্যন্তই। আবার ব্রান্ডি পান করলাম, নৌকার তলায় শুয়ে পড়লাম পিঠ দিয়ে। ঘন্টা খানিক কিংবা 2 ঘন্টা পরও হতে পারে এভাবে শুয়ে রইলাম। আমি চোখ মেলে তাকিয়ে নানা দুঃস্বপ্ন ঘিরে থাকলো আমার মাথায়। উঠে বসার সাহস হচ্ছিল না, যদিও প্রবল ইচ্ছা জাগছিল মনে 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 নিজেকে বলছিলাম, ওঠো, উঠে পড়ো। কিন্তু নড়াচড়া করতে ভীষণ ভয় লাগছিল। অবশেষে অনেক সাবধানে নিঃশব্দে শরীরটাকে টেনে তুললাম। আমি উঁকি দিলাম নৌকার কিনারের দিকে। অপূর্ব সুন্দর মনোহর দৃশ্য জীবনে দেখিনি। ঘন্টা 2 আগেও যে কুয়াশা ভাসছিল জলের উপর, তা ক্রমে নিজেকে গুটিয়ে নিয়ে নদীর তীরে স্তূপ হয়ে জন্মে আছে। নদী এখন ঝকঝকে। কুয়াশা নদীর 2 পাশে 6-7 মিটার উচ্চতার 2টি পাহাড় তৈরি করেছেন। পূর্ণিমার আলোয় মনে হচ্ছিল যেন বরফের পাহাড়। আমার মাথার উপর নীল দুধ সাদা আকাশে বিশাল জলোচ্ছ্বাস চাঁদ। জলের প্রাণীগুলো যেমন প্রাণ ফিরে গেল। কোলা ব্যাং ঘ্যাং ঘ্যাং করতে করতে ডাকতে লাগলো। আমার ডান এবং বাম দিক থেকে ভেসে আসতে লাগলো জলার ব্যাঙেদের ফোকাস। অদ্ভুত ব্যাপার, আমার আর ভয় করছিল না। এই অপরূপ দৃশ্যপট আমার মন থেকে সমস্ত ভয় দূর করে দেয়। দৃশ্যটি কতক্ষণ দেখেছি আমার মনে নেই, কারণ একসময় আমি ঘুমে ঢুলতে থাকি। আবার চোখ মেলে দেখি চাঁদ নেই, আকাশের চারিদিকে মেঘের ভেলা, নদীর জলে ছলাৎ ছলাৎ বাতাসের কানাকানি। শীত শীত লাগছে, নিবিড় হয়ে এসেছে আধার। ফ্ল্যাক্সে যেটুকু ব্রান্ডি তা অবশিষ্ট ছিল পুরোটা গিলে নিলাম ঢকঢক করে। তারপর কম্পমান দেহে শুনতে লাগলাম নলখাগলা ঝোপের মধ্যে শশর শব্দে নদীর ভুতুরে আওয়াজ। আমি চোখ কুঁচকে অন্ধকারে দেখার চেষ্টা করলাম, কিন্তু ভীষণ অন্ধকারে আমার নৌকা কিংবা নিজের হাত কিছুই দেখা যাচ্ছিল না। হাত চোখের সামনে এনেও দেখতে পাচ্ছিলাম না। যা হোক, আস্তে আস্তে আধারে কালো পর্দাটি কেটে যেতে লাগলো। হঠাৎ মনে হলো একটা ছায়া চলে এসেছে আমার পাশে। ভয়ে চিৎকার দিলাম। সাড়া দিল একটা কণ্ঠ, একজন ছেলে। আমি তার উদ্দেশ্যে ছক হাঁটলাম। সে এগিয়ে এলো, আমার অসহায়ত্বের কথা তাকে জানালাম। সে তার নৌকা নিয়ে আমার পাশে, দুজনে মিলে শিকড় ধরে টানতে লাগলাম, কিন্তু নোঙর তো নড়ে না। অবশেষে ফর্সা হলো। ধূসর শীতল বৃষ্টির দিনে আবির্ভাব ঘটল। এরকম দিন সবসময় দুর্ভাগ্য ডেকে আনে। আমি আরেকটি জেলে নৌকা দেখতে পেয়ে ডাক দিলাম। এগিয়ে এলো সেও। এই লোকটিও যেন যোগ দিল আমাদের সঙ্গে। 3 জন মিলে টানতে শুরু করলাম শিকল। একটু একটু করে আত্মসমর্পণ করলো নোঙর। টের পাচ্ছিলাম খুব ভারী কিছু একটা নিয়ে উপর উঠে আসছেন। অবশেষে ওটাকে টেনে তুললাম। কালো আবর্জনার একটা পিণ্ড সম, আর আবর্জনার পিণ্ডটি হলো একটা বৃদ্ধার লাশ, গলায় মস্ত বড় একটা পাথর বাঁধা। গল্পটি আপনাদের কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না। আজকের গল্পটি এই পর্যন্তই।